রাজনৈতিক বিষয় হয়ে থাকে তাইলে তো জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে। আর যদি এটা আইনগত অভিযোগ হয়ে থাকে সেই অপরাধটা, তাহলে তার বিচার আদালতে হওয়া উচিত এবং হচ্ছে না কেন? না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তুষার ভাইয়ের একটা কথার জবাব দিই যে জামাত ইসলাম ক্ষমা চাইল না কেন? চেয়েছে। যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে, সংসদেই বলছে, আবার সংসদেই জামাতের এক নেতা বলছে ৭১-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম। হ্যাঁ, এই কথা, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের সময়ের দর্শন তারা ভুলে যায় নাই। আর কোনো আপনার গণহত্যা কিন্তু মাফ করার অধিকার কারো নাই। যেমন কাজী জাফর একটা চ্যানেল আইতে একটা টক শোতে বলছিল, তার ভিডিও ধরা আছে, সে বলছে আমি সরাসরি বঙ্গবন্ধুকে বলেছিলাম যে আপনি যে এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এটা তো খুব অপরাধ করেছেন আপনি, এটা তো উচিত হয় নাই আপনার। তখন সে বলছিল, সেই বলে কাজী জাফরই বলতেছে যে দেখো, এখন যদি একটা একটা করে ঝুলাইতে থাকি তাহলে এটা চলতে থাকবে, এবং এই ছোট্ট দেশ, একই জাতি, সবাই বাঙালি। এখন একমাত্র হিল ট্যাক্সে কিছু লোক আছে, তাদের ছাড়া আমরা তো সব এক জাতি। এটা যদি আমরা, জাতিটা তো এখন মুক্তিযুদ্ধ হয়েছে, এক হতে হবে। এই কারণে আমি যারা খুন, ধর্ষণ এগুলি করছে, অপরাধ করছে, ফৌজদারি অপরাধ করছে, তাদের বাদ দিয়ে আমি মাপ দিয়ে দিছি, হ্যাঁ, এটা বলছে। তো সেটা তো এখন আমার বক্তব্য হচ্ছে, তিনিও যে মাপ করছেন, তিনি কিন্তু সবাইকে মাপ করেন নাই, করছেন যারা মুক্তিযুদ্ধে আপনার ধর্ষণ, খুন এগুলো সহযোগী ছিল, হত্যার সহযোগী ছিল, তাদের কিন্তু মাপ করেন নাই। কিন্তু আমাদের একটা সময়, আওয়ামী লীগের সময়, ঠিক যে জামাতের বিচারগুলি করলো ট্রাইব্যুনাল করে, সেই ট্রাইব্যুনাল আপনি দেখলেন, একটা উদাহরণ দেয়, কাদের মোল্লা, তার যাবজ্জীবন হলো, কিন্তু সেই আইন করে আপনার ওই পরিবর্তন করে ওখানে বসানো হলো ডাক্তার ইমরান খানের নেতৃত্বে। 3 মুক্তিযোদ্ধার 3 রাজনৈতিক বাস্তবতা, এর গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই। কর্নেল অলি আহমেদ, মেজর জেনারেল ইব্রাহিম, মেজর শাহজাহান ওমর, 3 জনই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক পথ এক হয়নি। একই মুক্তিযুদ্ধের পরিচয় কিন্তু ভিন্ন রাজনৈতিক অবস্থান। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্ধারণে আমরা কোন বিষয়টি দেখব, প্রশ্নটা রেখে গেলাম, যাচ্ছে একটা বিরতিতে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম, চলে যাচ্ছি সরাসরি আব্দুল নূর তুষার। আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম। আপনি 3 জন সেনাবাহিনী কর্মকর্তার কথা বলেছেন যারা যুদ্ধ করেছিলেন। এর মধ্যে ইব্রাহিম সাহেব নিজে একটা দল করেছেন, এবং তার যে রাজনীতি, কল্যাণ পার্টি, হ্যাঁ করেছেন, অনেকদিন ধরেই করেন। ওনার রাজনীতি খুব একটা সফল হয় নাই, এবং মাঝখানে উনি খানিকটা হাতও মিলিয়েছিলেন আওয়ামী লীগের সাথে, এমপি হয়েছিলেন। অতএব তিনি মূলত চেষ্টা করেছেন ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা রাজনীতি করেছেন। আর আরেকজনের কথা যেটা বললেন, তিনি তো সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়ে ইলেকশনই করে ফেললেন, যদিও তিনি বিএনপিতে মনে হয় ছিলেন। সেখান থেকে বের হয়ে গেলেন, জেলে গেলেন, জেল থেকে বের হয়ে তিনি চাপের মুখে হোক বা যে কোনো কারণে হোক উনি এমপি হয়ে গেলেন। চাপের মুখেই হয়েছে, যে কোনো কারণে হোক উনি তো বলবেন সেটা, আমি তার পক্ষ সমর্থন করতে পারি না, আমি দূর থেকে যা দেখেছি। আর পরবর্তীতে যেটা বলেন অলি আহমেদ সাহেব, ওনারটা খুবই দুঃখজনক। উনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যুদ্ধে যোগ দিয়েছিলেন, চট্টগ্রামে সেই বিদ্রোহের সাথে ছিলেন, সেইখান থেকে দীর্ঘ সময় বিএনপি করেছেন। হঠাৎ করে তিনি একসময় বিএনপি ছেড়েও দিয়েছেন, ছেড়ে দিয়ে অনেক মন্তব্য করেছেন, ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। তারপরে উনি গিয়ে জামাত ইসলামে যোগ দিয়েছেন। ক্ষমতায় ওই যে আসন ওনার আছে সাতকানিয়া চন্দনায়, সেই এলাকাতে তার যে আসন আছে, সেই আসন রক্ষা করার জন্য নিজের ছেলেকে নিজেকে এমপি বানানোর জন্য। এই সবই হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের একাংশ যে ক্ষমতার প্রতি অনেক লোভী হয়ে উঠেছিলেন, যে ক্ষমতা লোভের একটা প্রদর্শনী। এটার সাথে পক্ষ এবং বিপক্ষের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে ক্ষমতার পক্ষে আর ক্ষমতার বিপক্ষে। এইটা দিয়ে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিচার করতে পারেন। আমি কিন্তু বিচারে যাচ্ছি না, আমি প্রশ্ন করলাম। এখন আমি আবার ক্ষমতার রাজনীতির, আমি একটু আজিজ ভাই, তারপর উনি নিশ্চিত পরাজয় জেনে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে একটা হাস্যকর নির্বাচন করলেন। নিজেকে হাস্যকর করার চেষ্টা যদি কেউ করতে থাকে, সেখানে আপনি কাকে বাধা দিবেন? আমি এখন একটু আজিজ ভাইয়ের কাছে আসি, আর একটা প্রশ্ন নিয়ে, সম্পূরক কাছাকাছি। একজন মুক্তিযোদ্ধা যদি বিএনপিতে থাকেন, অন্যজন জামাতের সঙ্গে যুক্ত হন, আরেকজন যদি অন্য দল করেন বা অন্য দলে থাকেন, তাহলে তার মুক্তিযুদ্ধের পরিচয়ের মূল্যায়ন কি পরিবর্তিত হবে? না, মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধা।
দল পরিবর্তন করলো, যেমন এই যে আর্মি পার্সেন্ট কয়েকজনের কথা বললেন, এরা হলো সুবিধাবাদী। তারা বাঁচার জন্য শাহজাহান ওমর তারা জেলখানায় পাঙ্গা মারছে, হেতে দৌড়ে এসে নৌকায় চড়ছে, এবং সে নিজেই বলছে যে আমি জায়গার আমার জায়গা যেখানে সেখানেই চলে আসছি। আর আনঅফিসিয়ালি সে বলছে যে আমার এছাড়া কোনো উপায় ছিল না। অলি আহমেদ তো আপনি বলছেনই যে তার সিটে তার মেয়ে ছেলে তার নিজের অবস্থান বাঁচানোর জন্য জামাতে গেছে, কাজ হয়নি, ফেল মারছে। এখন বলতে পারেন রাষ্ট্রপতি নির্বাচন কেন করলো? 11 দল থেকে করছে, অন্তত রাষ্ট্রপতি নির্বাচন তো করছে, রাষ্ট্রপতিতে দাঁড়াইছে, এটার জন্য এটুকু সুযোগ ছাড়লেন না, এটা করছেন, এটা সুবিধাবাদীর কথা। তারপর ধরেন ইব্রাহিম সাহেব তখন তো টাকা পয়সা নিছে, সে নিজেই বলছে 10 লক্ষ টাকা দিয়েছে তখনকার সময়, স্বীকার করছে সে। তাই নাকি? হ্যাঁ ভাই, ইউটিউবে আছে তো, 10 লক্ষ টাকা নিয়ে সে ইলেকশন করছে, হেরে গেছে, তারপর জিতে গেছে, তো জিতাইছে তাকে। তো এখন ব্যাপারটা হলো যে যদি সুবিধাবাদী কেউ হয় তাহলে তো কিছু করার নাই। তাতে বোঝাই যাচ্ছে যারা 4 জন আর্মি, 4 জনই কিন্তু, আখতারুজ্জামান তার কথা বলেন নাই, তিনি কিন্তু 5 বার বহিষ্কার হয়েছে বিএনপির থেকে, 5 বার। পরের বারও তাকে নমিনেশন দেয় নাই, সে বুঝে ফেলছে, তখন সে জামাতে গেছে এমপি হওয়ার জন্য, ভাবছে জিতে যাবে, যেতে নাই। তো এই জন্যই বলছি যে এরা কিন্তু সুবিধাবাদ। মুক্তিযুদ্ধের ভিতরেও আছে, রাজাকারের ভিতরেও তো কিছু সুবিধাবাদ আছে তো, কিন্তু রাজাকারের ভিতরে অনেকেই গুপ্ত হয়ে আছে, 2-4 জন এদিক ওদিক গেছে, এটাও ঠিক, তাদের অত প্রমিনেন্ট কেউ যায় নাই, এটা ঠিক। তো এই যেটা আমি মুক্তিযোদ্ধা একবার যদি হয়, সে মুক্তিযোদ্ধাই হয়তো তার চরিত্র যদি পার্টি বদলায়, যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলের ভিতরেও থাকে, তাহলে তার কিন্তু মুক্তিযোদ্ধার খেতাব তার হবে না, পরিবর্তন হবে না। তাহলে আবার আব্দুল নূর তুষার উনি বলছেন একজন মুক্তিযোদ্ধা অলওয়েজ মুক্তিযোদ্ধা, ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি 1971 সালে ভুল অবস্থানে ছিলেন, কিন্তু আজ বাংলাদেশ সংবিধান ও স্বাধীনতা মেনে রাজনীতি করছেন, তাকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি সংবিধান এবং আইন মেনে রাজনীতি করছেন, সেজন্য তো তিনি মুক্তিযোদ্ধা হয়ে যাবেন না। এবং সেই রাজনীতিতে তার যদি এলিমেন্ট থাকে, আমি শেষ করি, এবং সেই রাজনীতিতে যদি এরকম এলিমেন্ট থাকে যে এলিমেন্ট মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধকে অহেতুক বিতর্কিত করে, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, কিংবা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানকারী ব্যক্তিদেরকে তারা যদি উৎসাহ দেয়, সেক্ষেত্রে তাকে মূল্যায়িত করতে হবে যে উনি হ্যাঁ এখানে রাজনীতি করছেন, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী না, তিনি বাংলাদেশে রাজনীতি করছেন মূলত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীতে নিয়ে যাওয়ার জন্য। এই ধরনের এলিমেন্ট তো পৃথিবীর সব জায়গাতে আছে। আপনি যদি এখনো জার্মানিতে যান, দেখবেন জার্মানিতে এক ধরনের নিও নাজি মুভমেন্ট আছে, যদিও নাজিরা ওইখানে নিষিদ্ধ, কিন্তু তারপরেও কিছু লোক আছে মাথা চুল ফেলে দিয়ে মিছিল করে রাত্রে রাত্রে, পুলিশ তাদেরকে মিছিল করতে দেয় কিন্তু তাদেরকে রাজনীতি করতে দেয় না। আমি দেখেছি তারা করে, এক ধরনের ন্যাশনালিস্ট মুভমেন্ট আছে সেখানে, এরা করে। উগ্রবাদীরা আছে, এমনকি আমেরিকার মতো জায়গায় উগ্রবাদীরা আছে, উগ্র কাজকর্ম করে। আমেরিকান সংবিধান মানে টানে সবই মানে, কিন্তু উগ্র রাজনীতি করে, যেটা আমেরিকার যে ফাউন্ডিং ফাদারদের যে ফিলোসফি সেটার সঙ্গে যায় না। তো সেরকম যদি কেউ রাজনীতি করে গণতন্ত্রের সুযোগ নিয়ে, করতেই পারে, কিন্তু সেই জন্য তাকে মুক্তিযুদ্ধের পক্ষে বলা যাবে না। আজিজ ভাইয়ের কাছে যাই আরেকটা প্রশ্ন নিয়ে। শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন আওয়ামী লীগের নেতা, জিয়াউর রহমান সাহেব ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা, পরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। দুইজনের ঐতিহাসিক ভূমিকা কিভাবে আলাদা করে আপনি মূল্যায়ন করবেন? দেখেন, শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে ছিলেন না, আর জিয়াউর রহমান সরাসরি সক্রিয় সেক্টর কমান্ডার ছিল। সে পাকিস্তানে তো সব আর্মি অফিসারই যাইতো, ওখানে যাইতো, পোস্টিং হতো, ওখান থেকে আবার আসতো যাইতো। দেশ স্বাধীন হওয়ার পরে এরশাদ সাহেব আসছিল, যার ফলে এরশাদ সাহেব একমাত্র এই যে আজকের যে কথাগুলি বলছি, যে ধরেন যদি আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসটা পরিষ্কারভাবে লেখা থাকতো, বিনা বিতর্কিত হতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। আর মুক্তিযুদ্ধের যারা পক্ষে ছিল তাদের নিয়ে যেমন বলছি, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা তো এখনো আদর্শ ত্যাগ করে নাই, কারণ তাদের বিভিন্ন তোর প্রমাণ করতেছে। যেমন জামাতের আমির বলছে যে যদি কারো একটু মনে দুঃখ দিয়ে থাকে তাহলে ক্ষমা চায়, এ কথা কিন্তু বলছে। এখানে যদি কিন্তুর ব্যাপার নাই তো, যদি কিন্তু, কারণ ওই দলটি তাদের আপনার মজলিসে সুরার সিদ্ধান্ত নিয়ে আপনার পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। সুতরাং এখানে
জামাত অ্যাজ এ পার্টি ব্যক্তিগুলোও তো এখন দোষী। যে বলছে ধরেন পার্লামেন্টে দাঁড়ায় বলছে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, তাহলে কি সে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে? সে কি দেশে বিশ্বাস করে? 71 সালকে যারা 24-এর সাথে 71 সালকে তুলনা করে অথবা 24-কে মুছে দিতে চায়, দেশ সেদিন তৈরি হলো, ভূগোল তৈরি পাইলাম, পতাকা পাইলাম, সেটা কিছু না। যদি এইটা বলে, আমি বারবার বলি যে মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যে দাদা দেখে নাই, মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি সে বুঝবে না, অনুধাবন করবে না। আমি আবার একটু আব্দুল নূর তুষার আপনার কাছে আসছি, এটার সাথে প্রাসঙ্গিক। উনি বলছেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করেন নাই, জিয়াউর রহমান সাহেব সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, ফিজিক্যালি মুক্তিযুদ্ধ করেন নাই, জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করছেন। এই জিয়াউর রহমান সাহেবের মুক্তিযুদ্ধের অংশগ্রহণকে কি তার রাজনৈতিক জীবনের পরবর্তী কর্মকাণ্ড থেকে আলাদা করে দেখা উচিত? না, কেন দেখবেন আপনি? উনি সবসময় মুক্তিযুদ্ধের প্রতি নিবেদিতই ছিলেন এবং যুদ্ধ করেছেন। যুদ্ধ উনি বীরুত্তম খেতাবপ্রাপ্ত এবং বাংলাদেশের একটা ক্রাইসিস মোমেন্টে তিনি বাংলাদেশের নেতৃত্ব নিতে বাধ্য হয়েছিলেন এবং তারপরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পথে যে যাত্রা, সেই যাত্রায় তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি তো মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত হন নাই, অতএব তাকে আপনি কেন মুক্তিযুদ্ধ থেকে আলাদাভাবে দেখবেন? আমি আলাদাভাবে দেখি। এবং মূল্যায়ন একটা জিনিস আমি বলি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় শারীরিকভাবে এখানে উপস্থিত ছিলেন না। সেরকম দীর্ঘ বর্ণবাদী আন্দোলনে নেলসন ম্যান্ডেলা কারাগারের মধ্যে ছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন, উনি কারাগারের ভিতরেই তো ছিলেন, তো কারাগার থেকে বেরোয় আসেন নাই। কারাগারে 27 বছরের বেশি কাটিয়েছেন। তো মূল বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু কিংবা ওই সময় ধরেন তাজউদ্দিন সাহেবও, তারা কি ফ্রন্টে গিয়ে যুদ্ধ করবেন? যার যেই রোল তারা সেটাই করেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন যোদ্ধা, তিনি অত্যন্ত খ্যাতিমান এবং অত্যন্ত ভালো সামরিক অফিসার ছিলেন। উনি কিন্তু 65 সালে পাক ভারত যুদ্ধে অংশ নিয়েছেন এবং ওই সময় তিনি কিন্তু খেতাবপ্রাপ্ত। অতএব এগুলো কিন্তু বিবেচনায় করতে হবে। উনি একদম একজন প্রফেশনাল যোদ্ধা। উনি যুদ্ধে ঠিক তার সেই রোলটাই পালন করেছেন এবং সেই যুদ্ধে তার সেই রোল অবশ্যই প্রশংসনীয়। তো অতএব এখানে তো একজনের সঙ্গে আরেকজনকে আপনি তুলনা করতে পারবেন না। ওই এখানে শেখ মুজিবুর রহমান যদি তখন এখানে থাকতেন, উনি কি ফ্রন্টে গিয়ে যুদ্ধ করতে পারতেন? সে যার যার রোল সে পালন করবে। অতএব এখানে কোনো একজনের সঙ্গে আরেকজনের বিরোধিতাও নাই। বরং আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীনই হয়েছিল এই কারণে যে সকলেই যার যার রোলটা পালন করেছিল ঠিক মতো, এবং সেইটা পালন করবার ফলে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জাতি স্বাধীনতা অর্জন করেছে। আজকে যে আমরা এই প্রশ্নগুলি করছি, আপনি যেগুলো করছেন, এগুলো হচ্ছে আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আমাদের এত বছর পরে এসে এইসব প্রশ্নের মীমাংসা করতে হয়। এইসব প্রশ্নের মীমাংসা করার কোনো প্রয়োজন ছিল না। যদি না রাস্তাঘাটে এই বীর শ্রেষ্ঠদের মূর্তি বা বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করার পরে সেটা মেরামত না হয়ে পড়ে থাকে, এই জন্য এই প্রশ্নগুলো আজকে করতে হচ্ছে আপনাকে। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যকে আপনি ঘুরিয়ে দিয়েছেন। মুজিবনগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভাস্কর্যটা ছিল সেটাও ভেঙে দিয়েছে। এইটা কোন রাজনীতি? রাইট, আমি আপনার কাছে আসবো। আর আজিজ ভাই, আমি যাবো একটা বিরতিতে, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। হয়তো এই প্রশ্ন উত্তর আমি তুষারের কাছেও চাইব। প্রশ্নটা হচ্ছে এটা অনেকটা বিতর্কিত প্রশ্ন করতে পারেন যেভাবে ধরেন। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা যান, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন। দুজনের রাজনৈতিক উত্তরাধিকার কি একইভাবে মূল্যায়ন করা উচিত? এই প্রশ্ন রেখে যাচ্ছি একটা বিরতিতে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। যাচ্ছি সরাসরি আজিজ ভাইয়ের কাছে। একটা প্রশ্ন রেখে গেছিলাম আপনার কাছে, প্রশ্ন কি মনে আছে আপনার? হ্যাঁ, তাহলে বলেন। আপনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকতে মারা যান, ক্ষমতায় থাকতে মারা যান, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যান। এটার ভিতরে মিল আছে নাকি? দুইজনের রাজনৈতিক উত্তরাধিকার কি একইভাবে মূল্যায়ন করা উচিত কিনা? না, কারণ দেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর দায়িত্ব নেন, কিন্তু তখন যে অবস্থাটা ছিল, আপনি যেটা বলছেন, এই নেলসন ম্যান্ডেলা, তুষার ভাই বলছে ওই উদাহরণটা দিতে হয়। নেলসন ম্যান্ডেলা ব্ল্যাকদের পক্ষে আন্দোলন করছে, ডি ক্লার্ক ছিল হোয়াইটের। তিনি জেলখানার থেকে 22 বছর জেল খেটে তাকে দ্বীপান্তরে রেখে দিয়েছিল পর্যন্ত। পারে সে রিকনসিলিয়েশন করছিল, যে সবাই সরল মনে সব স্বীকার করছে, করে এক করছে, কিন্তু টেকে নেই তো এখন সেই রিকনসিলিয়েশন টেকে নাই, কারণ রাজনৈতিকভাবে যে বিভাজন সেটা কেউ মিলবে না। তা আমি বলবো যে ধরেন শেখ মুজিবের দেশ চালানো আর শেখ হাসিনার দেশ চালানো যেমন এক না, তারপরে আবার চরিত্রও একটা। ধরেন আগরতলা মামলায় সে কিন্তু বলা হয় ষড়যন্ত্র মামলা, সে কিন্তু সারেন্ডার করে নাই, কিন্তু শেখ হাসিনা তারা ফ্যামিলি ধরো মেরে ফেলছে,
সে জার্মান হয়ে ভারতে যায় বসে ছিল। এরপরে আপনি দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়া গেল না, তাকে প্রথমে 1/11-এর মইনুল ফখরুদ্দিন ক্ষমতায় যে তাদেরকে ইন্ডিমিনিটি দিলে হয়, সে রাজি হয় নাই। শেখ হাসিনা আবার ঠিকই তাদের চলে যেতে বলতে সে চলে গেছে, হ্যাঁ, আবার ফেরত আইছিল। আবার এখন দেখেন যে অভ্যুত্থান হলো, তিনি তার এসএসএফ সেনাবাহিনী গার্ডে ছিল, তাদের কাছে আত্মসমর্পণ করতো। সে প্লেন হেলিকপ্টারে উঠে চলে গেল ভারতে, এখন ভারত থেকে উঁকি ঝুঁকি মারতেছে। তো সুতরাং এদের ভিতরে আমি বলবো যে এই যে ধরেন শেখ হাসিনা এবং শেখ মুজিবের সরকার চালানো, প্রথম দিকে দেখেন ওই যে সরকার অর্থাৎ ক্ষমতাকে মানে এক হাতে নেওয়ার জন্য বাকশাল করা হয়েছিল, তারপরে টেকে নেই। তখন কিন্তু অনেক বছর আলাদা জাসদ হলো, হ্যাঁ 74 সালে জাসদ হলো, ইত্যাদি ইত্যাদি। আর শেখ হাসিনা পুরোপুরি একদম ফেসিবাদী বলবো না, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্যে, ইলেকশন সব কিছু এক হাতে করার জন্য ক্ষমতা পুরো একা নেওয়ার চেষ্টা করছে। আমি আপনার কাছে আবার আসবো। আব্দুল নূর তুষার, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই এটার সাথে প্রসঙ্গ ধরে, শেখ হাসিনার 15 বছরের শাসনকে মূল্যায়নের সময় তার বাবার মুক্তিযুদ্ধের ভূমিকা কতটা প্রাসঙ্গিক? না, এটা সবসময় আলোচিত হবে, কেননা পিতৃ পরিচয় তার কেউ অস্বীকার করতে পারে না। ফলে মানুষ এটা তুলনা করবে, শুধু তুলনাই করবে না, তার বাবার যে স্বভাব, তার বাবার যে উদারতা, কিংবা ধরেন তার বাবার যে রাজনৈতিক ভুল এবং ঠিক, সেটার সাথে শেখ হাসিনাকে তুলনা করবে। এটি তো স্বাভাবিক। এটা কিন্তু আমাদের সামাজিক প্রক্রিয়া। মানুষ সন্তানের সাথে বাবার কৃতিত্বকে তুলনা করে, বাবার অবর্তমানে সন্তানকে সেই জায়গাতে দেখতে চায়। আমাদের রাজনীতির মধ্যে এটা আছে না? আমাদের রাজনীতি তো অনেক ক্ষেত্রে উত্তরাধিকারের। বঙ্গবন্ধুর অ্যাকশন আর শেখ হাসিনার অ্যাকশন, এইটার সাথে যদি আপনি মিলাই, তাহলে শেখ হাসিনার রাজনীতিতে বঙ্গবন্ধুর রাজনীতি কতটা প্রাসঙ্গিক হয়? এটা সবসময় হবে, উনি কি এই পরিচয় এড়াতে পারবে না। আপনার ছেলে যাই করুক, সবাই বলবে রাজ্জাকি সাহেবের ছেলে। এটাই স্বাভাবিক। আপনি যে প্রশ্নটা করছেন এটাই বরং আমার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছে, কারণ এটা প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার ব্যাপার না। আপনার রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্কটা তৈরি হয়েছে, এইখানে উনি যাই করুক, উনি যদি ঘুমায়ও, লোকে তুলনা করবে যে উনি কিভাবে ডাইন দিক কাত হয়ে ঘুমাইতো কিনা আর উনি বাম দিক কাত হয়ে ঘুমাইতো কিনা। মানে এই তুলনাটা বা এই প্রশ্নটা আসলে অপ্রাসঙ্গিক। আচ্ছা আজিজ ভাই, আপনার কাছে আসছি। অপ্রাসঙ্গিক বলছে, আমি আপনার কাছে আসছি। একজন নেতার পিতার রাজনৈতিক ইতিহাস দিয়ে কি তার নিজের দেশপ্রেমের বিচার করা যায় কিনা? না যায় না, না, সবসময় না যায় না, কখনোই এটা যায় যায় না। কেন যাবে? ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা মুসলিম লীগ করতো, হ্যাঁ, সে ছাত্র ইউনিয়ন করতো, পার্থক্য আছে না? কারণ আমি কোন আদর্শ ধারণ করতেছি তার উপরে আমার রাজনৈতিক চরিত্রটা তৈরি হবে। হ্যাঁ, আমার বাবার কারণে হবে না, কারণ আমার বাবা আওয়ামী লীগের সমর্থক ছিল। হ্যাঁ, এটা দিয়ে তো আমি আওয়ামী লীগ হয়ে যাব না, তাই না? তা আমাকে সবাই বলে আমি বিএনপির লাইনের লোক। এখন বিএনপি অন করুক আর না করুক, ধরেন আমার এরকম একটা আইডেন্টিটি দাঁড়ায় গেছে। তো আমার বক্তব্য হচ্ছে, যে ব্যক্তি যে রাজনীতি ধারণ করবে তার সেই পরিচয়ই হবে, এবং আমাদের সমাজে তাই হচ্ছে। অবশ্য ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়। ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বলা হয় না সে মুসলিম রাজাকারের ফোলা, বলে না? বলে তো, কিন্তু তাতে কিছু আসে যায় না। সে ছাত্র ইউনিয়ন করতো, হ্যাঁ, মতিয়া গ্রুপ করতো, সে ছাত্র ইউনিয়ন, হ্যাঁ, এটা জানে। সে প্রগ্রেসিভ লোক, তার বাবা যাই করুক। আব্দুল নূর তুষার, আপনাকে একটা প্রশ্ন করি। জামাত আজ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনে অংশ নিছে, 68টা আসন পেয়েছে। তাহলে তার বর্তমান আইনগত অবস্থান কি? ওরা নিবন্ধিত রাজনৈতিক দল, আইন তাকে স্বীকৃতি দিয়েছে, রাজনীতি করার অধিকার দিয়েছে। তার রাজনৈতিক অবস্থান, সে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তার আদর্শ, তার লক্ষ্য ভোটারদের সামনে তুলে ধরেছে। ভোটাররা যদি তাকে ভোট দেয়, সে একটি ভোটপ্রাপ্ত দল, বিরোধী দল হয়েছে। তাহলে যতজন তাকে ভোটার দেয়, তার এই দলটাকে তো জামাতের এই স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে আমরা কাল ধরে জেনে আসতেছি। তাহলে তারা প্রায় আমরা তো বলি নাই, আমরা দুইজনের কেউ কিন্তু তাদেরকে এরকম অভিযোগ করি না। না, আমরা শুনে আসতেছি, যেটা আছে পত্রিকান্তরে আছে। তাহলে যত যে ভোটার 68টা সিটে